আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম তালুকদার। জাহিদুল ইসলাম তালুকদার ফেসবুক পেজ থেকে আমি আপনাদেরকে আজকে বোরো ধানের সার প্রয়োগের পরিমাণ জানিয়ে দেব। আমাদের এই পৃথিবীতে প্রতিদিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে খাবারেরও ঘাটতি হচ্ছে। সেই খাবারের ঘাটতিকে কাটিয়ে ওঠার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভিন্ন কৃষি গবেষক বা প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে বিভিন্ন উন্নত বীজ উদ্ভাবন, সার কীটনাশক উদ্ভাবন করছেন। সেই উদ্ভাবন শক্তিকে কাজ সময়ে বিভিন্ন প্রশিক্ষণ, আলোচনা সভা আয়োজন করা হয়। কিন্তু যত সময় পর্যন্ত কৃষকরা বাস্তবায়ন না করবে, তত সময় পর্যন্ত ভালো ফল আশা করা যায় না। আধুনিক কৃষি পদ্ধতিতে চাষাবাদ করলে প্রতি বিঘা জমিতে 5 থেকে 10 মণ ধান বেশি উৎপাদন করা সম্ভব। বর্তমান সময়ে যেহেতু বড় ধানের সিজন চলছে, সেই দিক খেয়াল রেখেই আজকের আমার এই আলোচনা। কতটুক জমিতে কি সার কতটুক পরিমাণ প্রয়োগ করতে হবে তা জানিয়ে দিচ্ছি। পূর্বে জনসংখ্যা কম ছিল, বিভিন্ন জৈব সার ব্যবহার করেই ফসল উৎপাদন করা হতো। কিন্তু বর্তমান সময়ে বেশি ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজনীয়তা অপরিসীম। আলোচনাটা যদিও একটু বড় হবে, তারপরও কোনো কিছু বাদ দিয়ে বলাটা ঠিক হবে না। কারণ একটি ভুল পরামর্শ বা সার কীটনাশক বা যে কোনো ভুল প্রয়োগ বা অনুসরণ করলে কৃষকের যে ক্ষতি বা কষ্ট হবে তা পুষিয়ে ওঠার নয়। জৈব সারকে বলা হয় জমির মেরুদণ্ড। জৈব সার বেশি প্রয়োগ করলে জমির উর্বরতা বৃদ্ধি পায়। একটি ধান গাছ বৃদ্ধির জন্য প্রায় 20টি উপাদান প্রয়োজন, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এই 3টি উপাদান গাছ সংগ্রহ করে বাতাস এবং পানি থেকে। আমরা অনেকেই মনে করি বোরো ধানে কী কারণে এত পানি দিতে হয়। বোরো ধানে সাধারণত 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ পানি দিয়ে রাখতে হয়, কারণ এই পানি থেকেই গাছ বিভিন্ন উপাদান সংগ্রহ করে। পানিতেও অক্সিজেন থাকে এবং বাতাসেও অক্সিজেন থাকে। হাইড্রোজেন, কার্বন এগুলো বাতাস এবং পানি থেকে গাছ সংগ্রহ করে। এছাড়াও নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং সালফার, এই 6টি উপাদান গাছের জন্য প্রচুর প্রয়োজন হয়। এই 6টি উপাদান গাছ সংগ্রহ করে মাটি থেকে। এই উপাদানগুলোকে মাইক্রো এলিমেন্ট বা মুখ্য উপাদানও বলা হয়। এছাড়াও আরও কিছু অল্প পরিমাণে প্রয়োজন হয়, যেমন কপার, ক্লোরিন, আয়রন, জিঙ্ক, এরকম ধরনের মোটামুটি 20টি উপাদান। মাটির উর্বরতা অনুযায়ী সারের পরিমাণ কম বেশি হতে পারে, কারণ বিভিন্ন এলাকাতে মাটির উর্বরতা এক এক ধরনের। অঞ্চল ভেদে জমির পরিমাণ বিঘা প্রতি কম বেশি হতে পারে। তাই আমি 33 শতক জমিতে কতটুক সার প্রয়োগ করবেন তা জানিয়ে দিচ্ছি। জমিতে 1000 থেকে 1200 কেজি পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। ডিএপি বা টিএসপি, যা আমরা গ্রাম অঞ্চলে মাইটা সার বলে চিনি, 12 থেকে 15 কেজি প্রতি বিঘাতে প্রয়োগ করতে হয়, শতক প্রতি 50 গ্রাম। পটাশ বা এমপিউ, যাকে আমরা গ্রামে লাল সার বলে চিনি, পরিমাণ 10 থেকে 12 কেজি প্রতি শতকে 400 গ্রাম। জিপসার 5 থেকে 8 কেজি। জিঙ্ক বা দস্তা 1 কেজি। বোরন সার 1 কেজি। ম্যাগনেসিয়াম 2 কেজি। হিউমিক অ্যাসিড 1 কেজি। হিউমিক অ্যাসিড সারের কার্যকারিতা বৃদ্ধির জন্য উর্বরতা বাড়ায়। এই হিউমিক অ্যাসিড এটি আসলে কোনো সার নয়, এটি সারের উর্বরতাকে বৃদ্ধি করে। প্রয়োগ করলেন, কিন্তু সেই সার সঠিকভাবে কাজ করছে কিনা সেগুলোকে কাজে লাগানোর জন্য হিউমিক অ্যাসিড ব্যবহার করা প্রয়োজন। এই হিউমিক অ্যাসিড আগে ব্যবহার করতো না, কিন্তু বর্তমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদগণ বিভিন্ন গবেষণায় এগুলোকে উদ্ভাবন করেছেন। ইউরিয়া সার প্রতি বিঘা জমিতে 30 কেজি প্রয়োগ করতে হয়। আমরা গ্রামাঞ্চলে যেভাবে সার প্রয়োগ করি
এটা আসলে আধুনিক পদ্ধতি সম্পন্ন নয়। সার প্রয়োগেরও কিছু নিয়ম আছে। সব সার একত্রে প্রয়োগ করতে হয় না। আমরা অনেকে জেনে না জেনে ইচ্ছে মতো সার প্রয়োগ করি, যার কারণে সার প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাই না। এজন্য প্রয়োগের জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন। মাটি প্রস্তুতের সময় জৈব সার, ডিএপি বা টিএসপি, পটাশ, জিপসার, বোরন, জিঙ্ক মিক্সড করে চারা লাগানোর আগেই প্রয়োগ করতে হবে। জিঙ্ক এবং দস্তা আলাদাভাবে মিশিয়ে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার মাটি প্রস্তুতের সময় প্রয়োগ করা যাবে না। ইউরিয়া সার 3টি ধাপে প্রয়োগ করতে হবে। 15 থেকে 20 দিনের মাথায় প্রথম প্রয়োগ, চারা রোপণের 30 থেকে দ্বিতীয় প্রয়োগ এবং 45 থেকে 50 দিনের মাথায় তৃতীয় প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের সময় অবশ্যই সারের মেয়াদ এবং গুণগত মান যাচাই করে ক্রয় করতে হবে। ধন্যবাদ।